তো কোশ্চেন নাম্বার 7 আমি মনে হয় বাংলা অর্থ করে সূত্রটা লিখে দিয়েছিলাম আকাশ সর্দার, এম আই রাইট? দেখো, অভিজ্ঞতা বলছে জি। আমি যেভাবে পড়াচ্ছি টাইম ভ্যালু অফ মানি, অনেকেই ইউটিউবে ক্লাস নেয়, বাট তারা যেটি ভাবে পড়ায় বিচ্ছিন্ন ভাবে পড়ায়। কিন্তু আমি যেমন যত অঙ্ক 4টা ডিপার্টমেন্টে পড়েছে সব এক জায়গায় কম্পোজ করে একটার পর একটা করে করে যাচ্ছি ধারাবাহিক ভাবে। হ্যাঁ, এটাতে তুমি প্রত্যেকটা অঙ্কের সলিউশন পেয়ে যাচ্ছ একই জায়গায়। হ্যাঁ, একটা ধারাবাহিকতা থাকবে এবং শিখতে পারবে আশা করি। সো আসো, আমি অলরেডি 6 নাম্বার পর্যন্ত সলভ করেছি, আজকে 7 নাম্বার নিয়ে কথা বলবো। আগে আমরা বাংলা অর্থ করে নিই। আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হলো ফিউচার ভ্যালুটা দেওয়া আছে, কি পরিমাণ টাকা এখন বছরে বা মাসে মাসে কিস্তিতে জমা দিলে ওই টাকা সত্যিকার অর্থে ওই টাকায় কনভার্ট হয়ে যাবে। মাসিক কিস্তির পরিমাণ বের করতে হবে। কিস্তি তো বোঝো তোমরা, যেমন তুমি যদি একটি এনজিও থেকে লোন নাও, মেজবা সাদিক, 10 লাখ টাকা মনে করো গ্রামীণ ব্যাংক থেকে লোন নিস, এখন নিলে প্রেজেন্ট ভ্যালু এই মুহূর্তে 10 লাখ টাকা নিচ্ছ, 20 বছর ধরে পরিশোধ করবে, তাহলে মাসে মাসে কত টাকা দেবে? ভালো করে বোঝো, তাহলে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এখনই 10 লাখ টাকা গ্রামীণ ব্যাংক থেকে নিচ্ছ। গ্রামীণ ব্যাংক বলছে আপনি 10% সুদে 20 বছর ধরে টাকাটা পরিশোধ করবেন, তাহলে কিস্তি কি পরিমাণ হবে? আর একটা হলো 25 বছর পরে তুমি টার্গেট নিয়েছো একটি প্রাইভেট কার কিনবে যার দাম হবে 20 লাখ টাকা। এখন না, এখন তো ছাত্র 25 বছর পরে গাড়িটা কিনবে, তাহলে তাই সেই গাড়ির দাম হবে 20 লাখ টাকা। তাহলে ফিউচার ভ্যালু দেওয়া আছে 20 লাখ টাকা জমা করতে হবে, তাহলে এখন থেকে মাসে কি পরিমাণ মাসিক কিস্তি জমা রাখলে 20 লাখ টাকা হবে 25 বছর পরে? তাহলে একটা হলো ভবিষ্যতের দাম দেওয়া থাকবে, এখন থেকে কিস্তি জমা শুরু করতে হবে। আর একটা হলো এখনই ব্যাংক থেকে লোন নিয়েছি, কিস্তিতে টাকাটা পরিশোধ শুরু করে দিতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকলে কিস্তি কিভাবে বের করতে হবে, সূত্র একটা। আর ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে এখন থেকে কি পরিমাণ কিস্তি কাটলে ওই টাকায় কনভার্ট হবে, তার জন্য সূত্র আর একটা সূত্র। আমি 2টা সূত্র গতদিন লিখে দিয়েছিলাম, আজকে আমি অঙ্কের প্রয়োজনে সূত্রগুলো লিখে লিখে দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 7, রুবি কোম্পানি ওয়ান্টস টু বাই এ নিউ মেশিন, একটি নতুন মেশিন কিনতে চায় 10 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 10 বছর পরে কিনবে। 10 বছর পরে কিনবো, তখন মেশিনটার দাম হবে 80,000 টাকা। এখন কিনছি না কিন্তু, কিন্তু টাকাটা এখন থেকে জমানো শুরু করবো। দ্য কোম্পানি অলসো এক্সপেক্ট দ্যাট, কোম্পানি আরো প্রত্যাশা করলো যে এই 80,000 টাকার মেশিনের সম্পূর্ণটাই মানে নষ্ট হবে না। স্ক্র্যাপ ভ্যালু টু বি রিয়েলাইজ ফ্রম দ্য ওল্ড মেশিন, এই পুরাতন মেশিনটা আমরা যখন বিক্রি করে দিব তখনও উঠবি টাকা 5,000 টাকায় বিক্রি করা সম্ভব হবে। তার মানে সত্যিকার অর্থে মেশিনের পারপাজে এই প্রতিষ্ঠানের খরচ হবে 75,000 টাকা, কারণ 5,000 টাকা যেটা স্ক্র্যাপ ভ্যালু সেটার ক্ষয় হবে না। আমি অবশ্য এই প্রশ্নের সাথে একটু অপোজ করেছি, এই কারণে মার্কেটিং ডিপার্টমেন্টের এই প্রশ্নের এই ভাষাতে প্রবলেম আছে। কারণ এই রিলেটেড যত প্রশ্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে বা আমি ইন্ডিয়াতে যে প্রশ্নগুলো পড়ে ফাইন্যান্সে, ভাষাটা অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ হলো এটা। হ্যাঁ, যে একটা মেশিনের কস্ট প্রাইস 98,000 টাকা, ধরে নিচ্ছে মেশিনটা 12 বছর ব্যবহার করবে, এবং 12 বছর ব্যবহার করার পরেও মেশিনটা 3,000 টাকায় বিক্রি করা যাবে, তার মানে 3,000 টাকার কোনো ক্ষয় হবে না। বাকি 95,000 টাকা ক্ষয় হবে, ওই 95,000 টাকা এখন থেকে জমানো শুরু করবে। ঠিক আছে, ওই মেশিনটা কেনার উদ্দেশ্যে। এটা হলো অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ, তারপরেও যেভাবে লিখেছে না কেন অঙ্কটা সেম স্ট্র্যাটেজি। আমি একটা করে দিচ্ছি দেখো। আর এই যেভাবে লিখেছে সেই স্টাইলের ভাষাটা আমি পড়ে বোঝালাম যে 80,000 টাকা দিয়ে একটি মেশিন কিনবো 10 বছর পরে, এবং মেশিনটা যখন বয়স হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে 10 বছর পরে, মানে যতদিনই ব্যবহার করি না কেন, তারপরে মেশিনটা আমি 5,000 টাকায় ভগ্ন অবশেষ মূল্য থাকবে, স্ক্র্যাপ ভ্যালু মানে ভগ্ন অবশেষ মূল্য। তাহলে সত্যিকার অর্থে প্রতিষ্ঠানের মেশিন পারপাজে খরচ হবে 75,000 টাকা। হোয়াট অ্যামাউন্ট শুড বি রিটার্ন আউট, কি পরিমাণ টাকা ধরে রাখতে হবে? অফ প্রফিট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রত্যেক বছর শেষে লাভের কি পরিমাণ টাকা ধরে রাখতে হবে? টু অ্যাকুমুলেট মানে জমা করার জন্য দ্য নেসেসারি অ্যামাউন্ট, প্রয়োজনীয় অর্থ অফ মানি অ্যাট এ 9% কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম, প্রত্যেক বছর সুদ সহ টাকাটা বৃদ্ধি পেয়ে পেয়ে আমি 75,000 টাকায় কনভার্ট করতে চাচ্ছি 10 বছর পরে। তাহলে এখন থেকে প্রত্যেক বছর কি পরিমাণ টাকা ধরে রাখবো? একটু খেয়াল করে, এখানে একটা শব্দ লেখা আছে, টু বি রিটার্ন আউট অফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রত্যেক বছর শেষে টাকাটা জমা রাখতে চাচ্ছ। তার মানে প্রত্যেক বছরে, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে যখন লেখা থাকবে তখন বুঝতে হবে এটা কিস্তির অঙ্ক।
আর কিস্তির অঙ্কের ক্ষেত্রে যদি ফিউচার ভ্যালু দেওয়া থাকে, তাহলে মাসিক কিস্তির পরিমাণ বের করার যে সূত্র আমরা অ্যাপ্লাই করব, সূত্রটা আগে দেখো, তারপর এক্সটেনশনটা দেখো। ঠিক আছে, কিস্তির সূত্র যদি ফিউচার ভ্যালু দেওয়া থাকে, বলো, সূত্র লিখে দিয়েছিলাম আকাশ সর্দার। A/R, A/R, সেকেন্ড ব্র্যাকেট, 1 + R⁻n - 1, এই হলো অরিজিনাল ফর্মুলা। আমাকে এখন তোমাদেরকে বলতে হবে এখানে FV মানে ফিউচার ভ্যালু, ভবিষ্যতে যে মেশিনটা কিনছো তা কত টাকা দরকার হবে এবং সেই টাকা আমাদেরকে জমাতে হবে। বলো তো, 80,000 হবে নাকি 75,000? সাদিয়া, আফরিন এবং এনামুল। 75,000। ইফেক্টিভ কস্ট অফ মেশিন, মেশিনের প্রকৃত ব্যয় হবে 80,000 থেকে 5,000, যেহেতু ভগ্নাবশেষ মূল্য থাকবে 75,000 টাকা। এটাকে আমরা ফিউচার ভ্যালু বলছি, 75,000 টাকা। এ মানে কি হবে বলো তো দেখি, মেজবা সাদিক এবং সাইমা সুলতানা, এ অর্থ কি? এ হচ্ছে 80,000 হয় স্যার। এ মানে কি? FV হলো ফিউচার ভ্যালু 75,000, এ মানে কি? কিস্তির পরিমাণ স্যার। কিস্তির পরিমাণ, অ্যামাউন্ট অফ অ্যানুইটি, অ্যানুইটি মানে কিস্তির পরিমাণ, ANNUITY, অ্যামাউন্ট অফ অ্যানুইটি মানে কিস্তির পরিমাণ, অ্যামাউন্ট অফ অ্যানুইটি, কিস্তি। 75,000 টাকায় যে মেশিনটা কিনবে, ভবিষ্যতে 75,000 টাকায় মেশিন কিনতে চাও, ওই টাকাটা প্রত্যেক বছর কি পরিমাণ কিস্তি এখন থেকে জমা রাখবে, তাহলে মেশিনটা কিনতে পারবে। কোথা থেকে ধরে রাখবে টাকাটা? প্রতিষ্ঠানের যে লাভ হয়, লাভের টাকায় অল্প অল্প করে ধরে রাখতে হবে, কিন্তু কি পরিমাণ, এই কিস্তি বের করতে হবে আমাদেরকে। আমরা এটাই বের করবো মূলত অঙ্কের। আর আর মানে কি বলতো? আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। সুদ সহ যখন আমরা টাকাটা ধরে রাখবো, তখন ব্যাংকে ধরে রাখলে সুদ সহ টাকাটা বর্ধিত হবে। সুদের হার আছে 9%, মানে আমি কি 9% লিখবো নাকি 0.09 লিখবো? মনে আছে সবার? 0.09। পার্সেন্টেজকে ডেসিমেল বা দশমিকে প্রকাশ করে লিখতে হবে। অর্থাৎ সুদের হার যদি 5% থাকে লিখবো 5 পয়সা, 9% থাকলে 9 পয়সা, 12% সুদের হার হলে 12 পয়সা। বুঝতে পারছো? 25% হলে 25 পয়সা। কিভাবে হয়? 5কে 100 দিয়ে ভাগ করলে 5 পয়সা হয়, 9কে 100 দিয়ে ভাগ করলে 9 পয়সা হয়, 12কে 100 দিয়ে ভাগ করলে 12 পয়সা হয়। সো আশা করি ডেসিমেলে বা দশমিকে কিভাবে লিখতে হয় বুঝতে পারছি। তাহলে 8টা পেয়ে গেলাম। 1 টাকা তো কিছু কোনো ব্যাখ্যা নেই। এন মানে নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা। এন মানে নাম্বার অফ ইয়ার। বলো, কত বছর পরে এই টাকা 75,000 জমাতে চাও? 10 ইয়ার্স, লেখা আছে অঙ্কে। 10 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 10 বছর পরে। তাহলে জাস্ট এখানে মানটা লিখে দিচ্ছি, দেখো, 0.09। এখন আমি যদি বাপ্পিকে প্রশ্ন করি, এই সূত্রের এক্সটেনশন হয়, আমরা জানি আর যেখানে আছে তার সাথে এমটা ভাগ হয়, এন যেখানে আছে এমটা গুণ হয়, কখন সে, কোন ধরনের অঙ্কের ক্ষেত্রে বলো তো? আর এর সাথে এম ভাগ হয়, এম গুণ হয় যখন স্যার বছরে 2 বার ক্ষেত্রে। 1 বছরে একের অধিকবার সুদ গ্রহণ করা হয় বা সুদ প্রদান করা হয়। 1 বছরে একের অধিকবার লেখা থাকে সেই অঙ্কে, কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম। পার অ্যানাম মানে বছরে একবার, আর কম্পাউন্ড ইন্টারেস্ট বাই অ্যানুয়ালি মানে বছরে 2 বার, তখন এম এর মান থাকতো। কম্পাউন্ড ইন্টারেস্ট কোয়ার্টারলি, বছরে 4 বার। তো তখন কিন্তু যেখানে এন আছে এম দিয়ে গুণ হবে, আর এর সাথে এম ভাগ হবে, আর এর সাথে এম ভাগ হবে। বাট এই অঙ্কে এমন কোনো ঝামেলা নেই। পার অ্যানাম মানে বছরে একবার। 1 টাকা প্লাস সুদের হার 9%, নাম্বার অফ ইয়ার 10 - 1। এবার একটু ম্যাথমেটিক্সের ভাষা তো আমরা জানি, এটা এর সাথে আড়াআড়ি গুণ করে দিচ্ছি, দেখো। বা বাবা একটু খেয়াল করো, ক্যালকুলেটরটা একটু দেখো সবাই। ক্যালকুলেটর দেখো, এই 75,000-এর সাথে গুণ করব 0.09। দেখতে পাচ্ছ ক্যালকুলেটর? গুণ 0.09, গুণ করলে হয়েছে, দেখো একবারে গুণ করে লিখলাম 6,750 টাকা। সমান সমান এ। এ মানে অ্যানুইটি, বাৎসরিক কিস্তির পরিমাণ বের করব। এর সাথে এটা গুণ আকারে আছে। 1 টাকার সাথে 9 টাকা, 9 পয়সা যোগ করলে 1 টাকা 9 পয়সা হয়।
এটাকে 10 বার গুণ করে 1 টাকার সাথে বিয়োগ করে দিতে হবে। এটা সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে। বা 6,750 টাকা অ্যানুইটি গুণ, এবার দেখো তো 1 টাকা 9 পয়সা 10 বার গুণ হবে। সো পরীক্ষায় তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে, আমি যেভাবে করছি দেখো। 1.09, এটার পাওয়ার আছে 10, পাওয়ার মানে XY সাইন্টিফিক ক্যালকুলেটারে। 10 বার গুণ করে হয়েছে 2.36, ওটার সাথে 1 টাকা বিয়োগ করে দিলাম, দিলে হলো 1.367। কি আছে বলো? 1.36। দেখো দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট দুইটা, উত্তর লেখার ক্ষেত্রে দুইটাই লিখতে হবে, কিন্তু অঙ্কের মধ্যে ক্যালকুলেশন করার জন্য 5টা ডিজিট লিখতে বলেছিলাম, মনে আছে সবার? 36736। তাহলে নিখুঁত উত্তর পাবে। এবার ম্যাথমেটিক্স এর একটি ভাষা হলো এই গুণটা এপাশে এসে ভাগ হয়ে যাবে, 6,750 ভাগ 1.36736 সমান সমান এ। এ মানে অ্যামাউন্ট অফ অ্যানুইটি, বাৎসরিক কিস্তির পরিমাণ। প্রত্যেক বছরে কি পরিমাণ কিস্তি জমা করলে 10 বছর পরে 75,000 টাকা পেয়ে যাবে। সো এটাকে এটাতে ভাগ করি। ভাগ করো সবাই। 6,750 ভাগ 1.36736। তাহলে কিস্তির পরিমাণ কত হবে বলো? 4,936 টাকা করে প্রত্যেক বছর জমা করবে। উত্তর লেখার ক্ষেত্রে আর দশমিক লিখতে হবে। এবার দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা সব। আমি আবারও বলছি, তাহলে বাৎসরিক কিস্তির পরিমাণ কত? মার্কেটিং ডিপার্টমেন্টে যে প্রশ্নটা পড়েছে, এটার উত্তর। ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পারছো? সূত্রটা ফিউচার ভ্যালু দেওয়া থাকলে বাৎসরিক কিস্তি বের করার সূত্র এটা। আর যদি প্রেজেন্ট ভ্যালু দেয়, মানে আজকেই ব্যাংক থেকে লোন নিলাম, 10 বছর ধরে টাকাটা পরিশোধ করবো অল্প অল্প করে, কি পরিমাণ কিস্তি দিতে হবে, প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকলে কিস্তি বের করা 2 নম্বর সূত্র, একটু পরে আমরা শেখাবো। তাহলে যে অঙ্কটা করালাম এই সূত্র দিয়েই সেম ভাবে তোমরা এই অঙ্কটা বাসায় করবে। করে উত্তর আমি লিখে রাখছি, দেখো মিলে যাবে আশা করি। তোমরা যদি বলো স্যার সামারি কি আমি লিখে দিব নাকি পারবে সম্পূর্ণরূপে, সবাই বলো। পারবে তো? নাকি আমি এপাশে লিখে দিব ডিজিট গুলো? বলো সাইমা সুলতানা, ফিউচার ভ্যালু কত টাকা হবে? সোহানা, এই মেশিন কস্ট 98,000 টাকা। ইটস ইফেক্টিভ লাইফ ইজ এস্টিমেটেড এট 12 ইয়ার্স। এটার কার্যকারী জীবনকাল নাম্বার অফ ইয়ার ধরে নেওয়া হলো 12 বছর। ইফ দ্য স্ক্র্যাপ ভ্যালু, যদি ভগ্নাবশেষ মূল্য 3,000 রুপি হয়, 98,000 টাকার মেশিন কিনতে চাচ্ছি, কিন্তু 3,000 টাকা ভগ্নাবশেষ মূল্য থেকে যাবে, তাহলে সত্যিকার অর্থে মেশিনের জন্য খরচ হবে এই প্রতিষ্ঠানের ইফেক্টিভ কস্ট অফ দ্য মেশিন 95,000 টাকা। অর্থাৎ 98,000 থেকে 3,000 বাদ দিতে হবে। হোয়াট শুড বি কাট আউট অফ দ্য প্রফিট, কি পরিমাণ লভ্যাংশ কেটে রাখতে হবে অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রত্যেক বছর শেষে কি পরিমাণ টাকা কেটে রাখবে, মানে কিস্তি, টু অ্যাকুমুলেট জমা করার জন্য, অ্যাট কম্পাউন্ড রেট, চক্রবৃদ্ধি সুদে 5%, রেট অফ ইন্টারেস্ট 5%, মানে 5 পয়সা। সো দ্যাট, এই কারণে যে এ নিউ মেশিন ক্যান বি পারচেজ আফটার 12 ইয়ার্স, এখন থেকে 12 বছর পরে এই 95,000 টাকা একটা মেশিন কিনতে তুমি সক্ষম হও। ঠিক আছে, কিন্তু কম্পাউন্ড রেটের পরে দেখো এ কথা কোথাও লেখা নেই, পার অ্যানাম লেখা আছে। পার অ্যানাম মানে বছরে একবার। তাহলে তখন এম এর মান যদি 1 হয়, তাহলে সূত্রের সাথে আর এমটা লেখার লেখার দরকার নেই। তাহলে এই সূত্রে এখন শুধু এই মানগুলো ব্যবহার করবে, পারবে না সবাই? হ্যাঁ স্যার। ক্লিয়ার কেন? আচ্ছা, তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছে আমি, দেখো কোশ্চেন নাম্বার 8। বড় ম্যাথমেটিক্স, বাংলা অর্থ করে দিচ্ছি। সেটা আমি আগেও বলেছি, দিন শেষে এত যে অঙ্ক করাই, শুধু পরীক্ষার শেষ হয়ে যাবে সব ভুলে যাবে, কিন্তু ইংলিশটাই শিখে রাখতে হবে। ইউর ফাদার কমিটেড টু প্রেজেন্ট ইউ, তোমার বাবা প্রতিজ্ঞা করলো টু প্রেজেন্ট ইউ, তোমাকে একটা পুরস্কার দিবে, গিফট করবে। প্রেজেন্ট মানে গিফট, হ্যাঁ। একটি কার গাড়ি কিনে দিবে অন ইউর গ্রাজুয়েশন আফটার 7 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 7 বছর পরে তোমার যখন গ্রাজুয়েশন শেষ হবে, তখন তোমার বাবা একটা গাড়ি কিনে দেবে। কত বছর পরে? 7 বছর পরে। দ্য কার উইল কস্ট টাকা 35 লক্ষ অ্যাট দ্যাট টাইম, 7 বছর পরে গাড়িটার দাম হবে 35 লাখ টাকা। মেজবা সাদিক এবং সাদিয়া আফরিন, বলো এটা কি প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে নাকি ফিউচার ভ্যালু দেওয়া আছে?
কানিস ফাতেমা, বন্যা, সুমাইয়া আফরিন, কে বলতে পারবে এটা কি প্রেজেন্ট ভ্যালু গাড়ির দাম নাকি ফিউচার ভ্যালু? ফিউচার ভ্যালু। বলছে ভবিষ্যতে 35 লাখ টাকা লাগবে গাড়িটা কিনতে, সেটা 7 বছর পরে। ইওর ফাদার ইজ প্ল্যানিং, তোমার বাবা পরিকল্পনা করছে, টু অ্যাকুমুলেট মানে জমা করতে, দ্য ফান্ড মানে এই টাকা, বাই ডিপোজিটিং জমা করে, ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি সম পরিমাণ টাকা একটা ব্যাংক অ্যাকাউন্টে 13% সুদ সহ, যে ব্যাংক তোমার টাকাটাকে, তার বাবার টাকাটাকে আর বর্ধিত করবে, বিয়ারিং 13% ইন্টারেস্ট। তোমার বাবা ভাবলো ছেলের গ্রাজুয়েশন শেষ হবে 7 বছর পরে, ছেলেকে একটা গাড়ি কিনে দিবে 35 লাখ টাকা, আর এখন থেকে ব্যাংকে প্রত্যেক বছর সমান পরিমাণ টাকা জমা রাখছে। কিন্তু ব্যাংকে যে জমা রাখে, কিস্তি কি বছরের শুরুতে জমা দেয় নাকি শেষে জমা দেয়? মনে রাখতে হবে, প্রশ্নে যদি লেখা না থাকে সবসময় শেষে ধরে নিতে হবে। মানে কিস্তি কিন্তু ব্যাংকে দুই ভাবে দেওয়া যায়, জানুয়ারি মাসেও কেউ দেয়, কেউ 31শে ডিসেম্বর দেয়। জানুয়ারিতে দিলে সূত্র একটা হবে, ডিসেম্বরে দিলে সূত্র আরেকটা হবে। প্রশ্নে কিছু লেখা না থাকলে কিস্তির নিয়ম হলো সবসময় বছরের শেষ বা মাসের শেষ। তাহলে বাবা যে টাকাটা প্রত্যেক বছর জমা দিবে ব্যাংকে, ব্যাংক আবার তার সাথে 13% সুদ সহ টাকাটা বর্ধিত করবে, করে 35 লাখ টাকা এক সময় ফেরত দিবে 7 বছর পরে। হাউ মাচ শুড ইউর ফাদার ডিপোজিট ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা তোমার বাবার ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে প্রত্যেক বছর? অ্যাসিউম দ্যাট, এটা অনুমান করো যে ডিপোজিট শুড বি মেড, টাকাটা জমা করতে হবে ইন দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, বছরের শুরুতে। ইফ দ্য ডিপোজিট ইজ মেড অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ডিপোজিট? খেয়াল করো, দুটো অঙ্ক এখানে। একটা হলো ডিপোজিট শুড বি মেড ইন দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, দুটো অঙ্ক। একটা হলো হাউ মাচ শুড ইউর ফাদার ডিপোজিট ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট, তোমার বাবাকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে যদি, হ্যাঁ, দ্য ডিপোজিট শুড বি মেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, যদি সে কিস্তি প্রত্যেক বছরের শুরুতে দেয় তাহলে কত টাকা করে কিস্তি দিতে হবে। আর ইফ দ্য ডিপোজিট ইজ মেড অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, যদি বছরের শেষে কিস্তি জমা দেয়, দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ডিপোজিট, কিস্তির পরিমাণ কত টাকা হবে। এবার একটু হোয়াইট বোর্ড দেখো, ফিউচার ভ্যালু দিয়ে যদি কিস্তির পরিমাণ বের করতে বলা হয়, তাহলে যে সূত্রটা এখানে লেখা আছে সেটি হলো বছরের শেষে যদি কিস্তি দেওয়া হয়, একই অঙ্ক যখন বছরের শুরুতে কিস্তি বলবে তখন এর সাথে কি করতে হবে সেটি আমি পরে দেখাচ্ছি। আগে আমি যে অঙ্কটা করছি সেটা, তার বাবা যদি বছরের শেষে কিস্তি জমা দেয় তাহলে কি পরিমাণ টাকা তাকে ব্যাংকে জমা করতে হবে, এটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 7 বছর পরে 35 লাখ টাকা জমা করতে চাচ্ছে, 13% সুদ দিবে ব্যাংক। ফিউচার ভ্যালু ভবিষ্যতে 35 লাখ টাকায় রূপান্তর করতে চাই, নাম্বার অফ ইয়ার 7 বছর পরে, রেট অফ ইন্টারেস্ট 13%, মানে কত লিখবো বলো দেখি ইমন এবং কানিস ফাতেমা? 13 পয়সা। 0.13। অনেকে আবার পরীক্ষার হলে বসে বসে ভাগ করে, 13 ভাগ 100, তো 13 পয়সায় তো বের হবে, আমি তো বোঝালাম তাই না? তাহলে জাস্ট এখানে আমরা যদি পুটিং করে দিই তাহলে বুঝতে পারবো তার বছরে কিস্তি কত টাকা। তার বাবাকে প্রত্যেক বছর অ্যানুইটি, অ্যানুইটি মানে কিস্তির পরিমাণ ব্যাংকে জমা রাখতে হবে, রেট 13%, 1 + 0.13, নাম্বার অফ ইয়ার 7 বছর, মাইনাস 1 টাকা। জাস্ট সাইন্টিফিক ক্যালকুলেটর দেখো, আমরা যেটি করব, এই যে 35 লাখের সাথে এটা আড়াআড়ি গুণ হয়ে যাবে, এটার সাথে এটা আড়াআড়ি গুণ হবে। ক্যালকুলেটর আছে তোমাদের সামনে? ইমন, 35 লাখ গুণ 0.13, 4,55,000 টাকা, সমান সমান অ্যানুইটি মানে বাৎসরিক কিস্তির পরিমাণ। 1 টাকা 13 পয়সা 7 বার গুণ করে 1 টাকা একবারে বিয়োগ করে দিচ্ছে, তোমরা যদি আপত্তি না করো। 1 টাকার সাথে 13 পয়সা যোগ করলে হবে 1 টাকা 13 পয়সা। 1 টাকা 13 পয়সাকে 7 বার গুণ করে একবারে 1 টাকা বিয়োগ করে দিচ্ছে, একটা লাইন অঙ্ক কম হবে। 1 টাকা 13 পয়সা, এই যে এক্স এর পাওয়ার ওয়াই, 7 বার গুণ করে নিলাম, তার সাথে 1 টাকা বিয়োগ করে দিলাম, যেটা হবে, বলো দশমিকের পরে কয়টা ডিজিট লিখতে হবে সাইমা সুলতানা? স্যার 5টা। কিন্তু যখন উত্তর লিখবে, চূড়ান্ত উত্তর যখন শেষ হবে, তখন দশমিকের পরে 2টা ডিজিট লিখতে হবে। আশা করি মনে থাকবে। এইটার নিচে এটা ভাগ করে দিতে হবে, গুণ এ পাশে আসলে ভাগ হবে। এই যে 4,55,000, এটার সাথে আমরা ভাগ করব
0.35260। বলো আকাশ এবং বাপ্পি, কত হয়েছে উত্তর? 4,55,000 ভাগ 1.35260। আমাদের নতুন হোয়াইট বোর্ড আসছে, এর থেকে আরো বড় জায়গায় যে খালি আছে দেখতে পাচ্ছ, কাল পরশু নতুন হোয়াইট বোর্ড আসলে আর একটু ভালো দেখবে এবং নতুন ক্যামেরা। আচ্ছা, এটা দিয়ে এটা ভাগ করলে উত্তর আসছে কত দেখো, 3,36,389 টাকা করে কিস্তি দিতে হবে। একটা উত্তর বের হলো। এবার প্রশ্নকর্তা দুটো প্রশ্ন আমার কাছে রেখেছিল। একটা হলো, হাউ মাচ শুড ইউর ফাদার ডিপোজিট, তোমার বাবার কি পরিমাণ টাকা জমা করতে হবে ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে। অ্যাসিউম দ্যাট, এটা অনুমান করো যে ডিপোজিট শুড বি মেড ইন দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। যদি বছরের শুরুতে কিস্তি দেয় তাহলে কি পরিমাণ, আর ইফ দ্য ডিপোজিট ইজ মেড অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, যদি বছরের শেষে কিস্তি দেয় তাহলে দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ডিপোজিট। আমরা যেটা বের করেছি সেটা হলো বছরের শেষে যদি কিস্তি দেয়। হ্যাঁ, এখানে লিখতে হবে কিন্তু তখন যে এটা 2 নম্বর রিকোয়ারমেন্ট। কিভাবে লিখতে হবে? ইফ দ্য অ্যামাউন্ট অফ ডিপোজিট ইজ মেড, যদি দ্য অ্যামাউন্ট অফ ডিপোজিট, যদি কিস্তি জমা দেওয়া হয়, if the amount of deposit is made at the end of the year, এর বাংলা, যদি কিস্তি বছরের শেষে জমা দেওয়া হয়, if the amount of deposit, জমার পরিমাণ, is made at the end of the year, বছরের শেষে, end of the year, তাহলে এই উত্তরটা সঠিক, 2 নম্বর। কিন্তু প্রথম 1 নম্বর সলিউশনটা এবার দেখাচ্ছে, দেখো 1 নম্বর সেম অঙ্ক, এবার এক লিখে দিলাম। 1 নম্বর লিখে লিখবে, if the amount of deposit is made at the beginning of the year, at the end of the year এর পরিবর্তে লিখতে হবে at the beginning of the year। ঠিক আছে, বিগিনিং অফ দ্য ইয়ার মানে বছরের শুরুতে। আমি আর জায়গার সংকটের কারণে লিখলাম না। সূত্রটা কোথায় এক্সটেনশন হবে খেয়াল করো, এই সেম সূত্রটা আমাদেরকে লিখতে হবে মেজবা সাদিক। কিন্তু বছরের শুরুতে যদি কিস্তি দেওয়া হয় তাহলে এ টাকা একটু বেশি ব্যাংকে জমা রাখতে হবে, এই কারণে এর সাথে অতিরিক্ত গুণ 1+r। অতিরিক্ত কি হবে? গুণ 1+r। এই দেখো, গুণ 1+r, তো আর মানে সুদের হার 0.13 পয়সা। তাহলে গুণ এর সাথে 1 টাকা 13 পয়সা যদি আরো গুণ করতে হবে আমাকে। ঠিক আছে, সো গুণ 1 টাকা 13 পয়সা। তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা কত হচ্ছে দেখো, বুঝতে পারছো কিনা সবাই? এই যে গুণ 1 টাকা 13 পয়সা, তাহলে তখন এটার সাথে এটা গুণ হয়ে তারপর এটার সাথে ভাগ হবে কিস্তিটা। তখন আমি ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি, দেখো এই অঙ্কের সাথেই শুধু অতিরিক্ত গুণ হবে 1 টাকা 13 পয়সা। লুক এট দ্য ক্যালকুলেটর। সবার কাছে ক্লিয়ার কিনা? যে কোনো অঙ্ক বছরের শুরুতে বা মাসের শুরুতে বা সপ্তাহের শুরুতে কিস্তি দিলে সূত্র সেম সূত্র, শুধু অতিরিক্ত 1+8টা তার সাথে গুণ হবে 1 টাকার সাথে সুদের হার। এখন বলো ক্যালকুলেশন কি করে দিব নাকি পারবে বাকিটা নিজেরা? এই যে 1.35260, এটার সাথে গুণ করে নিব আমি কত, 1.13। 1.13, এটা গুণ করে নিব। নিলে এ পাশে আমার টোটাল যে টাকাটা এসছে, এই যে দেখো, এ গুণ 1.52843843, এটা এই 4,55,000 নিয়ে এসে ভাগ করে দিব। এটা ভাগ এটা, আমি জাস্ট লিখে নিলাম 4,55,000, একটু মিস্টেক হয়েছে, 4,55,000। তোমাদেরকে রেসপন্স করতে হবে, আমি যদি সব করে দিই তাহলে তো সময় লাগবে। ওয়ান পয়েন্ট স্যার, ফাইভ এই টু হ্যাঁ জায়গাটা বলো। স্যার দুইটা রিকোয়ারমেন্ট চাইছে স্যার। হ্যাঁ, এটা তো আর 2 নম্বর রিকোয়ারমেন্ট আগে এক- করেই দেখালাম। একটা হচ্ছে শুরুতে, একটা শেষেরটা। শেষেরটা তো আগে করে দেখালাম পরিপূর্ণ। জি স্যার। আর এটা আর শুরুটা, তারপর দুটো কম্পেয়ার করবো। হ্যাঁ, শুরুটা কম্পেয়ার করতে হবে না, বলছে দুটো উত্তর, দুটো প্রশ্ন। একটা হলো শুরুতে কিস্তি দিলে মাসিক কিস্তি কত, আর শেষে কিস্তি দিলে মাসিক কিস্তি কত। শেষেরটা তো করে দেখিয়ে দিয়েছি। আর জি শুরুতে স্যার, ঠিক করলে আছে, বুঝতে সেম পারছি। অঙ্ক, সেম অঙ্ক, এই সব আগের মতোই হবে, শুধুমাত্র অতিরিক্ত 1+8টা যোগ হবে। কারণ বছরের শুরুতে কিস্তি দিলে একটা কিস্তি বেশি দিতে হয়। বুঝতে পারছো?
বছরের শুরুতে কিস্তি জমা দিলে একটা কিস্তি বেশি পড়ে যেতে পারে। এই কারণে এই অতিরিক্ত 1.13 এর সাথে সূত্রের সাথে 1+8টা গুণ হবে। সেটাই করছি আমি, দেখো। ওই দেখো, 4,55,000-কে আমি ভাগ করতেছি 1.52 843 দিয়ে ভাগ করলে এবার কিন্তু কিস্তি দিতে হচ্ছে আমাকে। এর মান বের হবে 2,97,691 টাকা। বলো, আগের কিস্তি কত ছিল শেষে দিলে? লিখে রাখছো কেউ? মনে হয় না। সাইমা সুলতানা? 3,36,368। 3,36,389। আচ্ছা, আর এটাতে একটু কিস্তি আরো কম হয়েছে, তাই তো? দুঃখিত, আমি কিস্তি কম হয়েছে কারণ এটাতে মনে হয় তাহলে একটা কিস্তি আরো কম লাগছে। 2,97,691 টাকা। 2,97,691। আশা করি অঙ্কে কোনো ভুল নাই। ক্যালকুলেশন যদি ঠিকঠাক তা করেই, কোনো অসুবিধা হয়নি। এটাই ছিল, এটা রিয়েল ক্যালকুলেশন। তাহলে আমরা একই সাথে কিস্তির অঙ্কের ক্ষেত্রে এটা আমরা নিশ্চিত হলাম, ভবিষ্যতে এত টাকা জমা করব এক জায়গায়, ভবিষ্যৎ টাকা দিয়ে বর্তমান কত টাকা কিস্তি শুরু করলে এই 35 লাখ টাকায় কনভার্ট হবে। বছরের শুরুতে কিস্তি দিলে প্রত্যেক বছরে জানুয়ারি মাসের 1 তারিখে কিস্তি দিতে হবে 2,97,691 টাকা। তাহলে 7 বছর, কত কত বছর ছিল আমাদের, 7 বছর পরে 35 লাখ টাকা জমা হবে। আর শেষে দিলে কত হবে সেটা তো আগেই করে দেখিয়েছি। ঠিক আছে? তাহলে শেষে দিলে কিস্তি একটু বেশি দিতে হবে, শুরুতে দিলে একটু কম দিতে হবে। এই যে সূত্রের এক্সটেনশনটা বুঝতে হবে। এবার আস, অনেক অঙ্কই আমরা দেখবো যে ক্ষেত্রে কিস্তিটা প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, কিস্তি বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু মানে আজকের ক্লাসের শুরুতেই বলছিলাম, আমি এখনই গ্রামীণ ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিতে চাই। ব্যাংক আমাকে বললো, আপনাকে বিশাল সুযোগ দিচ্ছে, আপনি 20 বছর পরে আমাকে 20 বছর ধরে টাকাটা পে করবেন 10% সুদে। তাহলে 10 লাখ টাকা লোন নিলাম, 20 বছর ধরে শোধ করব 10% সুদে। তাহলে কিস্তি কি পরিমাণ কিস্তি হবে, সেই কিস্তি বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু দিয়ে কিস্তি বের করতে বললে একটা বড় সূত্র। আমি, তোমরা যদি বলো এই অঙ্কগুলো আমি পড়ে পড়ে ব্যাখ্যা করে দিলে মনে হয় সুবিধা হয় নাকি, দেখো। নাকি আমি সরাসরি প্রেজেন্ট ভ্যালুর কিস্তিতে অঙ্কে চলে যাব, নাকি আমি প্রত্যেকটা অঙ্ক ধারাবাহিকভাবে করাবো? এ দুটো তো বুঝতে পারছো আশা করি। আচ্ছা দেখো, 9 নাম্বার, নীলিমা ওপেন্স এর ডিপিএস, এটা মনে হয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়েছিল। নীলিমা ওপেন্স এর ডিপিএস এট সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকে একটা ডিপিএস তুমি ডিপিএস করেছে। তোমরা জানো ডিপিএস এ কিন্তু একবারে টাকা রাখা যায় না, এটা মাসে মাসে কিস্তি দিতে হয় বা বছরে বছরে কিস্তি জমা দিতে হয়। তাহলে কিস্তির অঙ্ক এটা, আমরা কিস্তির অঙ্ক এটা পরীক্ষায় ধরা শিখতে হবে। যখনই বুঝতে পারবে যে প্রত্যেক মাসে মাসে টাকা দিতে হবে বা বছরে বছরে টাকা জমা দিচ্ছ, এটাকে কিস্তির অঙ্ক বলে, ওটা সূত্র আলাদা। আর গত ক্লাস পর্যন্ত আমি করেছিলাম যেখানে এককালীন টাকা জমা দিচ্ছ, এককালীন টাকা তুলে নিচ্ছ। সো নীলিমা ওপেন্স এ ডিপিএস, একটা ডিপিএস খুলছে সোনালী ব্যাংক গাজীপুর ব্রাঞ্চে 1 জানুয়ারি 2003 সাল। সে ডিপোজিট টাকা 100 অ্যাট দ্য বিগিনিং অফ এভরি ইয়ার। বলো, বছরের শুরুতে কিস্তি দিচ্ছে নাকি এভরি উইক, প্রত্যেক সপ্তাহের শুরুতে নাকি শেষে কিস্তি জমা দিচ্ছে? আকাশ সর্দার, কিস্তিটা কি শুরুতে দিল নাকি শেষে দিল? শুরুতে। শুরুতে দিল। সেই ডিপোজিট সে জমা করেছে 100 টাকা অ্যাট দ্য বিগিনিং অফ এভরি উইক, প্রত্যেক সপ্তাহে কিন্তু, মানে 52 সপ্তাহ ধরে সে টাকাটা জমা করবে, প্রত্যেক সপ্তাহে সে 100 টাকা করে কিস্তি জমা করছে ইনটু হার ডিপিএস অ্যাকাউন্ট। সোনালী ব্যাংক বলছে আপনাকে আমরা 12.5% ইন্টারেস্ট দিব, কম্পাউন্ডেড উইকলি। আরো সুখবর, সোনালী ব্যাংক বলছে চক্রবৃদ্ধি সুদে এবং সপ্তাহে সপ্তাহে সুদ দেওয়া হবে। তার মানে এম এর একটা মান এখানে আছে, এম এর মান কত কে বলতে পারবে? স্যার 52। 52। কম্পাউন্ডেড উইকলি, ঠিক আছে? কম্পাউন্ডেড উইকলি মানে সপ্তাহে সপ্তাহে ব্যাংক যদি আমাকে সুদ দেয়, তাহলে আমাকে 52 বছরে 52 বার সুদ দিবে, কারণ 52 সপ্তাহে 1 বছর হয়। এরপরে বলছে হাউ মাস উইল নীলিমা হবে শাহানা, নীলিমা শাহানা তার নাম ছিল, হাউ মাস উইল নীলিমা রিসিভ অন ম্যাচুরিটি। বলছে যখন ম্যাচুরিটি পিরিয়ড, মানে এইভাবে যে ডিপিএস জমা দিতে থাকবে, আজকে এটা প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কিন্তু, এমন আমরা এখনই জমা দিচ্ছি, ভবিষ্যতে কত টাকা আমি ম্যাচুরিটি পিরিয়ডে ব্যাংক থেকে উঠাতে পারবো। অ্যাসিউম দ্যাট, এটা মনে করো যে ডিপিএস উইল বি ম্যাচিউরড অন 31 ডিসেম্বর 2017। এই ডিপিএসটা ম্যাচুরিটি লাভ করবে 2017 সালের 31 ডিসেম্বর। এবার আমাকে একটু বলো, তাহলে 3 সাল থেকে 17 সাল পর্যন্ত কত বছর ব্যাংকে টাকাটা জমা রাখবে?
3 সাল থেকে 17 সাল কত বছর হয় কে বলতে পারবে? 14 বছর। ভালো করে বলো, 14 নাকি 15? 15 স্যার। 15। 15 বছর স্যার। ঠিক আছে। স্যার 15 বছরের হ্যাঁ, শুরুতে। বছরের শুরু শেষ বিষয় না, 3 সাল থেকে 17 সাল পর্যন্ত 15 বছর। এবার খেয়াল করো, তাহলে আজকে আমরা খুব ভালো একটি ইম্পর্টেন্ট বিষয় শিখেছি, কিস্তি কিভাবে বের করতে হয় যদি ফিউচার ভ্যালু দেওয়া থাকে এই সূত্র, কিন্তু প্রেজেন্ট ভ্যালু আমি এখনই জমা করছি টাকাটা, প্রেজেন্ট ভ্যালু দিলে ভবিষ্যতে কত টাকা হবে এবং তার কিস্তিটা কিভাবে বের করতে হবে। এটা কিন্তু ফিউচার ভ্যালু না, আমাকে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এখন। প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকলে কিস্তির সূত্রটা একটু খেয়াল করো। প্রেজেন্ট ভ্যালু যদি দেওয়া থাকে, একই সূত্র এ বাই আর, সেকেন্ড ব্র্যাকেট, সূত্র এটা একটু বড় সূত্র, 1 - 1 / 1 + r⁴ এই অঙ্কে আরেকটু বড় হবে কেন? এই অঙ্কে আরেকটু বড় হবে কারণ এখানে আর এর সাথে এম এর সম্পর্ক আছে, এন এর সাথে এম এর সম্পর্ক আছে। এবং শুধু তাই না, কিস্তি যেহেতু বছরের শুরুতে দিচ্ছ, তাহলে এর সাথে অতিরিক্ত গুণ হবে 1 + r। এটা মনে আছে তো সবার? কিস্তি যদি বছরের শুরুতে দেওয়া হয়, সপ্তাহের শুরুতে দেওয়া হয়, মাসের শুরুতে দেওয়া হয়, তাহলে মূল সূত্রের সাথে 1 + 8টা অতিরিক্ত গুণ হবে। তাহলে মূল সূত্র আমাদের এইটা। এবার বাপ্পির কাছে প্রশ্ন, এই সূত্রতে এম আছে, কি কি দেওয়া আছে আমি একটু লিখে দিচ্ছি, দেখো, তারপর তোমরা বসাবে। এখানে দেখো প্রেজেন্ট ভ্যালু, এখন আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিস্তি জমা দিব ব্যাংকের কাছে 100 টাকা করে অ্যাট দ্য বিগিনিং অফ এভরি উইক। সে ডিপোজিট টাকা 100 অ্যাট দ্য বিগিনিং অফ এভরি উইক, প্রত্যেক সপ্তাহের শুরুতে সে কিস্তি জমা দেয় 100 টাকা করে। 100 টাকা করে প্রেজেন্ট ভ্যালু। এ অ্যানুইটি কিস্তি বের করতে, অ্যানুইটি মানে ম্যাচুরিটি পিরিয়ডে আমি কি পরিমাণ ব্যাংকের কাছ থেকে টাকাটা গ্রহণ করব, সেটি তো জানতে চেয়েছে নাকি? আমার কথা বুঝতে পারছো সবাই? কত টাকা আছে? 7,56,000। জি স্যার। আচ্ছা, রেটটা, সুদের হার, ব্যাংক আমাকে সুদ দিবে 12.5%। সো 12.5%কে তোমরা যদি 100 দিয়ে ভাগ করো, 0.1250 হয় মনে হয়, দেখো তো। জিরো লাস্টে লিখলেও হবে, না লিখলেও হবে, আবার লিখলে লেখো। 100 দিয়ে ভাগ করে দেখো, 5% মানে 5 পয়সা লিখছিলাম, কারণ 5কে 100 দিয়ে ভাগ করলে 5 পয়সা হয়। ওই 12.50কে 100 দিয়ে ভাগ করে দেখো, 0.1250 হবে। 0.125। জিরো লিখলেও হয়, না লিখলেও হয়, হ্যাঁ।